জনতার দরবার নিয়ে আবার ফিরলাম। এক দেশ এক ভোট, সঙ্গে সিএ, এইসব বিষয় নিয়ে আলোচনা চলছে। আর আগামীকাল মোদি মমতা আসছেন এই বঙ্গে, একেবারে মোদি মমতার মহারণ। আমি চন্দনদার কাছে যাব। সিএ নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, বিজেপির কাছে প্রশ্ন আছে দর্শকদের, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে অভ্র সেন পরিষ্কারভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, তারপরেও শঙ্কা কেন? কিসের আশঙ্কা? দেখুন, আপনি মোদি বনাম মমতা বলে শুরু করেছেন, তো আমি আপনাকে বলবো একটু সংশোধন করে নিয়ে মোদি ও মমতা এবং বাকিরা একদিন, এইভাবে দেখুন। কারণ নীতিগত, আমি যুক্তিটা দিয়ে বলি, কারণ নতুন এডুকেশন পলিসি যা তৈরি করেছেন মোদিজি, সেটাই এখানে চলে। আর্থিক নীতির ক্ষেত্রে যা মোদিজি তৈরি করেন তাই এখানে চলে। এবং ইভেন ক্যান্ডিডেটও এদিক থেকে অধিক বদলে যায়। এর কম পড়লে ওকে ভাড়া দিয়ে দেয়, ও কম পড়লে একে ভাড়া দিয়ে দেয়। তাহলে মডেল অর্জুন সিং দেখতেই পাচ্ছেন, একবার আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি বলছি সত্যি তো, এখানে যারা আছেন বা দর্শকরা সবাই নিশ্চয়ই এক পোশাক পরতে পারবেন না, এক খাবারও খেতে পারবেন না। তেমনি যদি এক পোশাক না পরতে পারেন, এক খাবার না খেতে পারেন, তো আপনি একটা ভোট কিভাবে করবেন ভারতবর্ষের সংবিধানে? আপনি আমায় বলুন, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে রিজিওনাল অ্যাসপিরেশনকে তারা গুরুত্ব দেন, আঞ্চলিক অ্যাসপিরেশন। আচ্ছা, একটা অঞ্চলে ডাব বেশি হয়, একটা অঞ্চলে ধান বেশি হয়, একটা অঞ্চলে জব বেশি হয়, তাহলে রিজিওনাল অ্যাসপিরেশন তার চাষ করার সঙ্গে সঙ্গে আলাদা রকম হবে। দুই একটা পঞ্চায়েত, তার দরকার একটা টিউবওয়েল। একটা করে প্রতিশ্রুতি দিয়েই যদি 5 বছর পার হয়ে যায়, টিএমসি বলবে যেখানেই হোক আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, যাই জিজ্ঞেস করুন, পার্থবাবু চুরি করলো কেন, লক্ষ লক্ষ টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবো, ওই একটা প্রতিশ্রুতিতে 5 বছর। আর এনার তো কথা একটাই, আজকে দিন আলে বালে 5 বছর কাটিয়ে একটা প্রতিশ্রুতিতে 5 বছর কাটিয়ে। কিন্তু আশঙ্কার কথাটা কি সেইটা আমি পেলাম না। আমি চন্দনদার কাছ থেকে আশঙ্কার কথাটা শুনি। যে দেখুন, আজকে অভ্র সেন পরিষ্কার বুঝিয়ে দিলেন কি হবে। 29-এ আবার বিধানসভা ইলেকশন হবে, যদি হয় পশ্চিমবঙ্গে, যদি এক দেশ এক ভোট হয়, আবার লোকসভা ইলেকশনও হবে তার সাথে। অসুবিধাটা কোথায়? অয়ন, একটা কথা শুরুতে বলে নিই, আমি ওকেই বলছিলাম এই অভ্রকে, যে আদার সাইড অফ দি স্টোরি ইজ অলসো ট্রু। মানে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্টোরিটা কি। ও যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটার মধ্যে একটা সারবত্তা আছে। আমরা আটকাবো কিভাবে? এখন আটকাবার জন্য পথ আছে, আটকাবার জন্য গণতন্ত্র আছে, যদি গণতন্ত্রের মোড়কটা প্রতিষ্ঠিত থাকে। আটকাবে কিভাবে তার একটা এক্সাম্পল তোমাকে দিই। কৃষক আন্দোলনের বিল রিপিল করা হয়েছিল, আটকাবে কিভাবে সেটা তোমরা বুঝেছো। আটকাবে কিভাবে আমরা বহু ক্ষেত্রে দেখেছি, যেখানে গণতন্ত্র অন্তত বজায় থেকেছে, বিরোধীরাই তার ক্যারি আউট করে, সেখানে গণতন্ত্র বজায় রাখা এবং তাকে আটকানো যায়, সেটা আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা একটা ট্রিক। কি ট্রিক? তুমি একটা জিনিস ভাবো, যদি সারা ভারতবর্ষের নির্বাচন যে আঙ্গিকে তুমি পররাষ্ট্রনীতি, যে আঙ্গিকে তুমি ডিফেন্স পলিসি, প্রতিরক্ষা নীতি, সেটা ভাববে, ঠিক সেই সময় তুমি ভাববে রাজ্যের কথা, স্প্লিট অফ মাইন্ড হওয়ার চান্স অনেক বেশি। যার জন্য আমাদের আদর্শগতভাবে আমাদের যে সংবিধান প্রণেতারা তারা ইউজ করেননি এটা। এবং আরেকটি জিনিস আছে, দেখবে আর্টিকেল 72 অ্যান্ড 73 অ্যান্ড আর্টিকেল 172, তুমি দেখবে প্রত্যেকটা জায়গাতে ক্ল্যারিফাই করে দেওয়া আছে যে স্টেট মেকানিজম, সেন্ট্রাল মেকানিজম, ইউনিয়ন মেকানিজম, এগুলো কেন আলাদা হওয়া উচিত। আমরা সেই তত্ত্বের উপর দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা করছি যে কনস্টিটিউশনের ফেব্রিক যদি চেঞ্জ করে দেয়, কিছু করার নেই, দেশ পরাধীন হবে। আমি আসবো অভ্রর কাছে। আমি এর উত্তরই নেব যে এক দেশ এক ভোট হল, এই যে ভাবনাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটাতে ফ্রন্ট ফুটে যাবে কিনা বিজেপি। কিন্তু তার আগে একজন দর্শকের আপনার অভ্র সেনের উদ্দেশ্যেই প্রশ্ন রয়েছে। বিজেপির উদ্দেশ্যে, ভোটের আগে যে সিএ চালু হয়েছে, এটা কি আপনাদের বিরুদ্ধে যাচ্ছে? প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে দাদা যেই তথ্যগুলো দিলেন তার সঙ্গে কয়েকটা ইনফরমেশন জুড়ে দেওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি। এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কংগ্রেসের এই বক্তব্য আপনারা শুনলেন, আপনাদের এটা জেনে রাখা উচিত যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1967 অবধি কিন্তু সারা দেশ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কারণ তখন ডিফেকশন ছিল না, এটা মনে রাখতে হবে। মধ্যপ্রদেশ সরকারকে কিনে নেওয়া হয়নি, ওটা মনে রাখতে হবে। কম সংখ্যক নিয়ে, এক মিনিট, কম সংখ্যক নিয়ে গোয়া, মণিপুর সরকার ভেঙে দেওয়া হয়নি, এগুলো বুঝতে হবে। বিজেপির চক্রান্ত, মানে বলছে বিজেপি চক্রান্ত দিনকে দিন পরিবর্তন হয়েছে, একেবারে অভিযোজিত হয়েছে বলা যায়, তাই বলতে চাইছে। মানে কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা কোন জায়গায় গেছে, মানে ওরা যে ভয় পাচ্ছে যে দলটাই উঠে যাবে, এই কথাটাই তো পরিষ্কার। আরে ভাই, একসঙ্গে ইলেকশন হবে, লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, তার কিছুদিনের মধ্যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে। সেখানে কোথায় দল উঠে যাবে, ডিফেকশন হয়ে যাবে, আগে থেকে তো ভয় পাওয়ার মানে ভয় পাচ্ছে, কারণ নিজেদের উপর কনফিডেন্স নেই, নিজেদের কোনো নীতি নেই, নিজেরা জানে নিজেদের কোনো স্ট্যান্ড নেই। এরকম হতে পারে মানে নিজেদের দলের লোকজন রাখতে পারছে না বলে। আপনার যুক্তি হচ্ছে আপনার দলের
আমি বুঝতে পেরেছি আপনার দল নিয়ে আপনি কনফিডেন্ট নয় বলে ওকে ওকে প্লিজ কোটি কোটি টাকা বেশি খরচা হবে সারা না বছর এটাতে এই যে চন্দনদা যেটা উঠালেন, চন্দনদা যে প্রসঙ্গটা তুললেন, মানে চন্দন ঘোষ চৌধুরী, প্লিজ সাইনবোর্ড হয়ে গেছে ওকে এটা কোনো যুক্তি না চন্দনদা ওকে এটা কোনো যুক্তি না ওকে ওকে প্লিজ কংগ্রেস যে আশঙ্কা করছে যে আগে অভিযোজিত হয়ে বিজেপির যে পদক্ষেপ, তাতেই কি সিঁদুরে মেঘ দেখছে অন্যান্য দল? বিষয়টা হচ্ছে দেখুন, অশিক্ষা আর কুশিক্ষা এই দুটোকে তো অ্যাড্রেস করা যাবে না যতক্ষণ না শিক্ষার প্রসার হোক। আমাদের দেশে যখন প্রথম ইলেকশনটা হয় 1951 সালে, তখন এইভাবে একইভাবে সব ইলেকশন হয়েছিল। স্টেট অ্যাসেম্বলি হোক বা কেন্দ্রের সংসদ হোক, সেখানে একই সাথে হয়েছিল। তো আমাদের সংবিধানে তো এটার কোনো মানে এটাকে আটকায়নি। তাহলে চেঞ্জটা হলো কেন? বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে 10 বছর পর 12 বছর পর বিভিন্ন কারণে সরকাররা নিজেদের টার্ম কমপ্লিট করতে পারেনি, এবং এই কমপ্লিট না করতে পারাটাও হচ্ছে গণতন্ত্রের অঙ্গ। আজকে একটা সরকার সে ম্যান্ডেট পেয়েছে 5 বছর, কিন্তু সরকারের যারা জনপ্রতিনিধি তারা তো সে তার সরকারের প্রধানকে নির্বাচিত করে। আজকে সাংসদরা প্রধানমন্ত্রী নির্বাচন করে, আজকে এমএলএরা চিফ মিনিস্টার নির্বাচন করে। একটা কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার একটা কোনো যুক্তিটা দাঁড়াচ্ছে একটা কোনো রাজ্যে ধরো একটা রাজ্য সরকার টার্ম কমপ্লিট করতে পারলো না, এটা তো জেনারেলি হয় না, টার্ম কমপ্লিট করতে পারলো না, তার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবেই না। না না, বিজেপির জন্য একটা যুক্তি আছে, বিজেপির জন্য বেশ এর মানে কি সংবিধানের ধাঁচিয়া উড়িয়ে দিচ্ছে বিজেপি? একেবারেই। কেন বলছি, কেন? একটু আগে রামনাথ ঠিক আছে বুঝি, রামনাথ কোবিন্দের কথা বললেন তো, রামনাথ কোবিন্দের কমিটি, হাই পাওয়ার কমিটি, তারা রেকমেন্ডেশন করেছে, তাই উনি এটা করছেন। সুপ্রিম কোর্টও তো একই রকম রেকমেন্ডেশন করেছিল এই আপনার ইলেকট্রাল বন্ড নেওয়ার ক্ষেত্রে। কেন তাহলে বিজেপি ইলেকট্রাল বন্ড নিজেও খেয়েছে, না খাউঙ্গা না খানে তুঙ্গা, নিজে খেয়েছে, আবার সঙ্গে শঙ্করাকে টিএমসিকেও 528 কোটি টাকা দিয়ে গেছে। আসলে এইগুলো করতে চাইছে, একবার করে এরকম লুট করবে। আর দ্বিতীয় একটা কারণ অন্য, আমি যেটা বললাম সংবিধানের ধাঁচিয়া উড়িয়ে দেবে, তুমি বললে একদম, সেই একদমটা কি? এই একদমটা হচ্ছে যে 5 বছরের জন্য একটা সরকার তৈরি করার কথা বলছে তো, 5 বছরের জন্য তো একজন জনপ্রতিনিধিও তৈরি হবে। ধরুন এই শিশির অধিকারী কোন দলের থেকে নির্বাচিত হয়েছিলেন, তারপর বিজেপিতে চলে গেলেন। ধরুন এই অর্জুন সিং কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন, কি বিচার হলো? তারা একবার পার্লামেন্টের ভেতরে কেউ টিএমসির কেউ বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন, আর আপনার পাড়ায় গিয়ে এমএলএ এমপি হয়ে যাচ্ছেন অন্য পার্টির। এটা কোন ধরনের রাজনৈতিক বিচারিতা? এর সুযোগ টিএমসি বিজেপি দুজনেই বেশি পাবে। বিজেপি এটার জন্যই এই আরে এক বলছি বুঝে নিচ্ছি যে অজিত পাওয়ার এই ওয়ান নেশন ওয়ান ভোটে কি হচ্ছে, যে অজিত পাওয়ার কালব্দি খারাপ লোক ছিল, সেই ভদ্রলোককে যেই মহারাষ্ট্র হয়ে গেল চিক্কি পিসিং তাকে নিয়ে গিয়ে এক দেশ এক ভোটে কি হলো, তাতে এক দেশ এক ভোটে কি হলো? আমি বিজেপি যে যুক্তি দিচ্ছে, বিজেপি আরেকটা যুক্তি দিচ্ছে যে প্রকল্প, এই যে প্রকল্পগুলো আটকে যায়, মানুষের জন্য প্রকল্প বারবার ভোট এলে পরে সেই প্রকল্পগুলোর কাজ তো থমকে যাচ্ছে। কোন 15 লাখ টাকা আনতে পেরেছে? ওকে, 15 লাখ টাকা প্রকল্প নয়, প্লিজ যেটা বললাম, যেটা প্রশ্ন করলাম, প্রশ্নটা আমার কাছে, আশা করি সেই সৌজন্যতা সবাই রাখবে। এখন বিষয়টা হচ্ছে, আমি তো আবার বললাম, ডাইভার্সিটিকে অ্যাড্রেস করছে না, সব ওয়াননেসকে দিয়ে ঢাকা দেব নিজেদের ল্যাকিউনা। আমি তো আবার বলছি যে এই ক্ষেত্রে চন্দনদা 2-3টে কথা আমাদের দিকে তীরটা ছুড়লো। আজকে ইলেকটোরাল বন্ড সেই সময়কার দেশের আইন ছিল, আইন স্বীকৃতভাবে আমরা সবাই ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে, আইনটা মোদিজি করেছিল। আমি কিন্তু উত্তর পাচ্ছি না। 2017 সালে ভোট এলে পরেই প্রকল্প আটকে, আমাদের রাজ্য সরকারেরও প্রকল্প আটকায়, কেন্দ্রীয় সরকারেরও প্রকল্প আটকায়। তাহলে কি পঞ্চায়েত নির্বাচন হলে হবে না? আমাদের দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে, ভোট হলে আমাদের দেশে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন আছে। একসঙ্গে ভোট হলে, আমি আবার বলছি, যদি মধ্যখানে সেই সরকার তার কনফিডেন্স হারায় বা কোনো কারণে জনপ্রতিনিধি সেই জায়গা থেকে ডেমিট করে যায় অফিস, সেই ক্ষেত্রে ব্যবস্থা কি হবে? তুমি জোর জবরদস্তি 5 বছরের টার্ম রাখার জন্য সেখানে একটা কনসেনসাস আনার চেষ্টা করবে, তার মানে তুমি ডাইভার্সিটিকে অ্যাড্রেস করছো না। যদি সেগুলো হচ্ছে রেয়ার কেস, যেগুলো বললো সেগুলো হচ্ছে রেয়ার কেস, কিন্তু আসল ঘটনা তো এই যে বললো অন্ধ্রপ্রদেশের কথা, অন্ধ্রপ্রদেশে দীর্ঘদিন ধরে এটাই চলে আসছে, সেটাই তো প্রশ্নটা তা না, প্রশ্নটা অনেকটাই
দেখো, একটা গণতান্ত্রিক পরিকাঠামোর প্রশ্ন আছে। আমি তোমাকে বারবার যে কথাটা বলছি যে আমাদের দেশের যে গণতন্ত্র এবং তার যে ফেব্রিক, এই স্ট্রাকচার, এটা চেঞ্জ করতে গেলে একদম থিমেটিক চেঞ্জ করতে। আমি তোমাকে প্রথম এই কারণে বলছি, প্রথম 30 বছর 67 সাল পর্যন্ত আমাদের এখানে মানে একসাথে ইলেকশনটা হয়েছে, স্টেট এবং সেন্ট্রাল। অ্যাট দি সেম টাইম তোমাকে দেখতে হবে 67 পরে এই ক্যারেক্টারটা চেঞ্জ হলো কেন? ফ্লেক্সিবিলিটি কনস্টিটিউশনে ছিল বলে। ডিফেকশন, এক্সোডাস ডিফেকশন হয়েছে, ব্যাপক রকম ডিফেকশন হয়েছে। এবং তুমি যদি খুব ইদানিং একটা চার্ট দেখো তাহলে বুঝবে, একদম কর্ণাটক থেকে এর আগের টার্মে কর্ণাটক, কখনো মণিপুর, কখনো গোয়া, মধ্যপ্রদেশ, এখানে যে ডিফেক্টগুলো হয়েছে, ওয়ান নেশন হলে ওয়ান পার্টির দিকে এগোচ্ছে। এটাও কিন্তু বাস্তব, ওয়ান পার্টির দিকে এগোচ্ছে। বলতেই শুরু করেছে একদমই। এটা কি যুক্তি হলো? কি যুক্তি হলো? 1947 থেকে না, আসছি অভ্র, বিজেপি কি বলেছে যে এক পার্টি হবে? বিজেপি কি বলেছে কোন আঞ্চলিক দলকে রাখা যাবে না? আমি জিজ্ঞেস করছি, দেশ থেকে আঞ্চলিক দলগুলোকে ভোট আউট করা হবে? আমি যেটা বলেছিলাম প্রমাণিত হলো। আমি কথা বলিনি যে 67 দাদা প্লিজ, বিজেপি কি কোথাও বলেছে? বলছি 1967 অবধি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছিল এটা প্রমাণিত হলো। আমি মিথ্যা কথা বলিনি, ওনারা যেটা মানলেন। তারপর ওনারা আবার কি বললেন যে এইটা যদি হয় সারা দেশে নাকি একটাই পার্টি থাকে। আমার সেদিকে বললেন তো, সে তোমরাও জানো কিভাবে এগোচ্ছে। এবার তার মানে এই অ্যাকুইজিশনটা শুধু আমাদের না, সকলে। 1947 to 1967 আমাদের ভারতবর্ষে অন্য কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। 47 ছিল ইলেকশন না? জানো না, 51 সালে প্রথম ইলেকশন হয়েছে। সেটা জানো না, যা ইচ্ছা বলে যাচ্ছে। 47 ইলেকশনই হয়। 52 সালে প্রথম ওই নির্বাচন। 20 বছরের স্প্যানে জনসংঘ ছিল না, সিপিআই ছিল না। হ্যাঁ, এই 52 সালে জানো না, তুমি কেন বলছো? আচ্ছা, এক দেশ এক ভোট হলে এক পার্টি থাকবে? এক দেশ এক ভোট হলে সংবিধানের ধাঁচিয়া উড়ে যাবে? এক দেশ এক ভোট হলে আর দুর্নীতি থাকবে না? এই সমস্ত প্রশ্ন উঠে এলো আজকে এই দুর্নীতি প্রসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট দেখালাম, ইডি, সিবিআই, ভাই ভাই। অন্যদিকে আইটি হচ্ছে ফান্ডিং বক্স বিজেপির। আর এদিকে প্রধানমন্ত্রী বললেন ইডি সিবিআই কি করছে, ভালো কাজ করছে, লক্ষ লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী তাদের কপ্টারে তল্লাশি নিয়েও রাজনীতি গরম। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি চলে বলে অভিযোগ। এতে বাংলার রাজনীতিতে জোর শোরগোল। হতাশার বহিঃপ্রকাশ। আর্চে জানে কিছু না কিছু করতে হবে। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই রেড করছে। সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্ন তন্ন করে খুঁজে, যখন কিছু পায়নি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলেছে আমরা উঠতে দেবো না। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটা টেক আপ করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশির অভিযোগে রবিবারই সরব হয় তৃণমূল। সোমবারও কপ্টার ইস্যুতে হাওয়া গরম। অভিষেকের হলদিয়া সফরের আগে এদিন কপ্টারে নজরদারি চালায় কমিশন। বেহালা ফ্লাইং ক্লাবে যায় কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। আমাদেরকে বলা হয়েছে যে আপনি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বাইরে। কপ্টারে তল্লাশির বিষয়টি স্বীকার করে নিয়েছে কমিশন। তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে রুটিন তল্লাশি হয়েছে। ভোটের মুখে সব এয়ারফিল্ড এবং হেলিপ্যাডে নজর রাখার জন্য জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। আকাশপথে পাচার রুখতে সরকারি এবং বেসরকারি সব এয়ারফিল্ডে তল্লাশি চালানো হচ্ছে। শুনুন, যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ পিসি করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা রিকল করুন। অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতির একটা ভোট। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের মুখে সব রকম কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন।
এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারেও তল্লাশি চালায় নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরিতে প্রচারে গিয়েছিলেন রাহুল, তাঁর কপ্টারে তল্লাশি চালান কমিশনের প্রতিনিধিরা। হেলিকপ্টার চেক ইন মহা অপরাধ নয়, আমাদের গাড়িও চেক হয়। না না, রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি। শুধু রাহুল গান্ধী কেন, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলো কিন্তু দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না। নিউজ 18 বাংলা।